কেউ কেউ জন্মই নাকি নেয় সোনার চামচ মুখে নিয়ে। রাহুল গান্ধীর বেলায় এই কথাটি খাটে 100 ভাগ। প্রপিতামহ জওহরলাল নেহেরু ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। রাহুলের দাদি ভারতের আয়রন লেডি খ্যাত ইন্দিরা গান্ধী। তিনি নির্মমভাবে ঘাতকের বুলেটে নিহত হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী হন রাজীব গান্ধী। সেই পিতাও হারিয়ে যান ঘাতকের বোমায় ছিন্ন ভিন্ন হয়ে। রাহুল তখন নেহাতি বালক। এরপর মা সোনিয়া গান্ধী হাল ধরেন ভারতের জাতীয় কংগ্রেসের। 2004 সালের পর কংগ্রেস ক্ষমতায় ফিরে এলে সদ্য পড়াশোনা শেষ করা রাহুল রাজনীতিতে আসেন। কিন্তু বিধিবাম। সাল 2007 কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী প্রাণপণে চেষ্টা করেছিলেন তার ছেলে রাহুল গান্ধীকে দলের ভবিষ্যৎ কাণ্ডারি বানানোর। কংগ্রেসের এক সম্মেলনে তাকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেওয়ার পর প্রথমবারের মতো সে আয়োজনে ভাষণ দেন রাহুল। সবার ধারণা ছিল বাবা ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মতোই ভাষণ দেবেন তিনি, কিন্তু সব আশায় গুড়ে বালি। প্রথম ভাষণেই হয়ে যান সকলের হাসির পাত্র। ভাষণে তিনি বলেন, দরিদ্রতা হলো একটি মানসিক অবস্থা। তার এই কথার কারণে বিভিন্নভাবে বিদ্রূপের শিকার হন তিনি, আর বিরোধী দলগুলো পেয়ে যায় কংগ্রেসকে হেয় করার নতুন টার্গেট। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এরপর এলো 2014 নির্বাচন। সেই নির্বাচনের প্রচারে 2013 সালে বিজেপি নেতারা তাকে পাপ্পু বলে সম্বোধন করতে শুরু করেন। শুধুমাত্র বিজেপি নয়, নিজের দলের অনেক নেতাই রাহুল গান্ধীর ধীর গতির সিদ্ধান্ত নেওয়াকে ব্যঙ্গ করতে থাকে। বিভিন্ন সময়ে রাহুলের অপরিণত এবং অদূরদর্শিতার নিদর্শন বিরোধী দলগুলোকে তাকে নিয়ে অপপ্রচার চালানোর সুযোগ করে দেয়। বিজেপি বরাবরই তার বিরুদ্ধে শখের রাজনীতিবিদ, আধা সময়ের রাজনীতিবিদ, ক্ষমতায় এসেও দায়িত্ব নিতে অক্ষম এমন সব প্রচার চালাতে থাকে, যার ফলাফল 2014 এর লোকসভা নির্বাচনে রাহুলের সঙ্গে সঙ্গে কংগ্রেসের ভরাডুবি। সেই নির্বাচনে মাত্র 44টি আসন পায় কংগ্রেস। 2019 সালের নির্বাচনে এ অবস্থার সামান্য উন্নতি হয়, আসন সংখ্যা বেড়ে দাঁড়ায় 52টি। কংগ্রেসের এমন ডুবন্ত অবস্থার জন্য বরাবরই দায়ী করা হয়েছে রাহুল গান্ধীকে। সামনে আনা হয়েছে তার ব্যর্থতা। তাকে ট্রোল করা হয় পাপ্পু, মুন্না, টিউবলাইট সহ নানা নাম দিয়ে, কিন্তু তিনি এ নিয়ে কখনো প্রতিবাদ করেননি। বরং 2018 সালে লোকসভায় দাঁড়িয়ে বিজেপির উদ্দেশ্যে বলেন তারা তাকে পাপ্পু বলতেই পারে, কিন্তু বিজেপির জন্য তার মনে কোনো ঘৃণা নেই। এ কথা বলে সবার সামনে জড়িয়ে ধরেন নরেন্দ্র মোদীকে। এরপর গঙ্গা যমুনা দিয়ে গড়িয়েছে বহু জল। বিভিন্ন রাজ্যে একের পর এক টানা হারে ব্যর্থতার বৃত্ত থেকে যেন বেরিয়ে হতে পারছিলেন না তিনি। অবশেষে এলো 2024-এর 4 জুন। ভারতের লোকসভা নির্বাচনে কংগ্রেস সহ বিরোধী ইন্ডিয়া জোট আশাতীত ফল লাভ করে। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের নিরঙ্কুশ আধিপত্যের অবসান ঘটে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। বিশ্লেষকদের মতে রাহুলের এমন পরিবর্তনের পেছনে রয়েছে দুইটি কারণ। প্রথমটি সন্দেহাতীতভাবে ভারত জোড়ো যাত্রা। 5 মাস ধরে কন্যাকুমারী থেকে শ্রীনগর পর্যন্ত 4000 কিলোমিটার যাত্রা রাহুল গান্ধীর জনপ্রিয়তা বাড়িয়ে তোলে বহুগুণে। তিনি পৌঁছে যান তৃণমূল পর্যায়ের মানুষের কাছে। তাদের সুখ দুঃখ, প্রয়োজন অপ্রয়োজন বুঝে উঠতে লাগলেন। কখনো তাকে দেখা গেল ট্রাক ড্রাইভারদের সঙ্গে বসে গল্প করতে, কখনো বা কৃষকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চাষের কাজ করতে। কৃষকদের আমন্ত্রণ জানালেন নিজ বাড়িতে, একসঙ্গে বসে খাবারও খেলেন। এর ফলে তৃণমূল পর্যায়ে তার গ্রহণযোগ্যতা বেড়ে যায়, যার ফল এবার হাতে নাতে পেয়েছেন এবারে লোকসভা নির্বাচনে। সরকার গঠন করতে না পারলেও দাপটের সঙ্গে ফিরে এলেন রাজনীতিতে। তারই কল্যাণে 10 বছর পর পার্লামেন্টে ভারত পেল বিরোধী নেতা। দ্বিতীয় কারণটি হলো রাজনীতিতে মনোযোগী হওয়া। ঘন ঘন বিদেশ যাওয়ার যে প্রবণতা তার ছিল, সেটি তিনি কমিয়েছেন। অন্তরা সেন, সময় সংবাদ।